দেখো গতকালকে ক্লাস তো করতে পারলাম না, ডিউটি ডিউটি একটা ছিল আর কি, বললাম তোমাদের, একজনকে আনতে গেছিলাম। যাই হোক, তো ওটা চলতে থাকবে, আমাদের ক্লাস চলতে থাকবে। দুপুরে হয়তো আবার ক্লাস করাতে পারি। জিকে ক্লাসটা যেদিনের ওই 300 কটা কোশ্চেন, ওটা হয়তো দুপুরের টাইমে 2টো বা 3টে দিয়ে করাতে পারি। ঠিক আছে, অ্যালার্ট থাকবে সবাই। আর রাত্রে তো ক্লাস তো হবেই। তার এই ক্লাসের পর পরই তোমাদের রাত্রে যে কি করাবো বা কাজ বা আজকের কাজ বা দিয়ে দেবো। ঠিক আছে, চলো। দেখো এখানে একটা ভেরিয়ারের অঙ্ক দিয়েছে। এই অঙ্কটা কে কে পারোনি বলো। দেখো এখানে যখন দেখো বলছে জেড এর মান রুট ওয়াই এর ব্যস্তানুপাতিক। রুট ওয়াই এর ব্যস্তানুপাতিক মানে কি, এবং সরাসরি আবার এক্স এর সমানুপাতিক, এমন যখন কোশ্চেন থাকবে যে একটার ব্যস্তানুপাতিক বলবে এবং সরাসরি কি বলছে এক্স এর সমানুপাতিক, তখন কি করবে দেখো। তাহলে কি, দেখো জেড, হ্যাঁ ভ্যারিয়ার্স, এটা ভ্যারিয়ার্স বলে, ভ্যারিয়ার্স সমানুপাতিক বলেছে। দেখো অ্যাকচুয়ালি রুট ওয়াই এর ব্যস্তানুপাতিক মানে কি বলতো 1/√y, আর তার সঙ্গে সমানুপাতিক এক্স মানে এক্স ইন্টু হয়। তার মানে ভ্যারিয়ার্স বলে এটাকে, যেটাকে বলি। দেখো সেটাকে আমরা কি লিখতে পারি তাহলে, এক্স, জেড ভ্যারিয়ার এক্স রুট ওভার ওয়াই। ব্যাস এইটুকু করতে পারলে কিন্তু আমরা ক্লিয়ার করতে পারবো। এবার দেখি ভ্যারিয়ার্স তোলার জন্য আমরা কি করি, কোন একটা মান নিয়ে আসি, যেমন এ ধরতে পারি বা কে ধরতে পারি। আমরা কে ধরি সাধারণত। তো জেড ইকুয়াল টু, ভ্যারিয়ান্সটাকে যখন ইকুয়াল টু তে বদলা যাব তখন কি করতে হয়, দেখো জেড ইকুয়াল টু কে ধরলাম, হ্যাঁ ধরে নিলাম কে, কে ইন্টু এক্স বাই রুট হয়। এবার এখান থেকে ইজিলি আমরা মান ইনপুট করে বের করতে পারবো, তাই না। প্রথমে আমার কি উচিত, কি দরকার, এখান থেকে আমাকে প্রথম কে এর ভ্যালু বের করতে হয়। কার ভ্যালু বের করবো, কে এর ভ্যালু। প্রথম তারিখ কে এর ভ্যালু যদি বের করতে যাই তাহলে দেখো জেড এর মান দিয়ে দিয়েছে কত, 2 ভাই, তাহলে জেড এর এখানে 2 মান। আর দেখো ওয়াই এর মান কত দিয়ে দিয়েছে এখানে 16, তাহলে এই √16 মানে কত এখানে লিখতে পারি, 4 লিখতে পারি কিনা। √y মানে কি কত হবে, √y মানে কি √16, √16 মানে কত 4, ওয়াই এর ভ্যালু বলে 16। ঠিক আছে, তাহলে এখানে 4 লিখতে পারি। ঠিক আছে 4 লিখতে পারি। এক্স এর মান কত বলছে 9, তাহলে আলটিমেটলি কি হলো 9 কে ইকুয়াল টু 4 দুগুণী 8, তাহলে 9 কে ইকুয়াল টু 4 দুগুণী 8, এটা লিখলাম। মানগুলো ইনপুট করলাম, কিন্তু এটা জাস্ট রেখে দিচ্ছি কারণ পরে আবার লাগবে তার জন্য। তাহলে মানগুলো ইনপুট করলে 9 কে ইকুয়াল টু 8 এর কে এর ভ্যালু কত আসবে, কে ইকুয়াল টু 8/9। কে ইকুয়াল টু কত এলো তাহলে, কে ইকুয়াল টু ও পাশে 8 আছে আর এদিকে 8/9। এটুকু বুঝতে পেরেছো, এটুকু বুঝতে পারলে অঙ্ক ক্লিয়ার হয়ে গেল। বুঝতে পেরেছো, মান ইনপুট করতে হবে, জাস্ট এই ভ্যারিয়েন্সটা বুঝলেই হয়ে যাবে। এবার দেখো তাহলে জেড 8, এক্স পাশে ওয়াই এর মান কি চেয়েছে, ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মান যদি চেয়ে থাকে তাহলে কি করবে বলো। তো রুট ওয়াই এর ওই মানগুলোকে আবার পুট করতে হবে, ওয়াইটা বাদ দিয়ে অন্যান্য মানগুলোকে পুট করবো। বুঝতে পেরেছো, ওয়াইটা বাদ দেবো এবার, দিয়ে অন্যান্য ওয়াই এর মান তো এখানে দেওয়া আছে। তোমার হচ্ছে যে তাহলে এখানে ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে আবার ওয়াই কি করে করবো, তাই না। ওরকম নাই, ভেরিয়েন্সের অঙ্কের ক্ষেত্রে এরকম হয়। তো এবার কি করবে, যে ওয়াইটাকে রাখবো আর বাদ বাকি মানগুলো ইনপুট করে দাও, ব্যাস। তাহলে জেড এর ভ্যালু কত বলছে, জেড এর ভ্যালু 2, কে এর ভ্যালু 8/9। ওকে, আচ্ছা জেড এর ভ্যালু 8 না 2 বলেছিল, জেড এর ভ্যালু 8, সরি সরি সরি, জেড এর ভ্যালু 8 না, জেড এর ভ্যালু কি 8 ছিল। তাহলে আমরা, ওহো, তাহলে আচ্ছা এখানে তো এটা করা হয়ে গেল, সরি সরি, এটা তো করে ফেলেছি। এটা এটা যখন করলাম কে এর ভ্যালুটা পেলাম, আচ্ছা বুঝে গেছি। তাহলে জেড এর ভ্যালু যখন 8, এক্স এর ভ্যালু 27, এর জন্য ওয়াই এর মান নির্ণয় করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার এটা তো বলেও এবার এই মানটা আমরা বের করছি। তাহলে দেখো এখানে জেড এর ভ্যালু বলেছে 8, সরি ভাই, জেড এর ভ্যালু বলেছে 8 ইকুয়াল টু 8/9, কে এর ভ্যালু পাঠালাম। ঠিক আছে, কে এর ভ্যালুটা পেয়ে গেলাম, এবং এক্স এর ভ্যালু এখানে কত বললো, এবং 27 বললো এক্স এর ভ্যালু। ওকে 27, আর ওয়াই রুট ওয়াই এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে আমরা কিন্তু সব বের করে দেবো। এবার মানটা দিল, এবার দেখো 3 9 27, ঠিক 8 8 কেটে গেল। তাহলে কি বলতে পারি, রুট ওয়াই ইকুয়াল টু কত এলো, 3 এলো। তাহলে শুধু ওয়াই সমান সমান কত হয়ে যাবে, এপাশে যদি রুট হয় ওপাশে গেলে সেটা স্কোয়ার হয়ে যায়। তাহলে এই রুট, তাহলে এপাশে রুট ওপাশে গেলে স্কোয়ার হয়ে গেল। তাহলে 3 এর স্কোয়ার মানে কত হবে, 9 অ্যান্সার হবে অপশন বি। বুঝতে পেরেছো, এই টাইপের অঙ্ক যদি দেয় আর কখনো ভুল হবে না আশা করি। এসএসসি এই টাইপের দেয় কিন্তু, আর ভুল হবে কি।
একদম। দেখো ব্যস্ত 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 যদি বলে 1 বাই আসে, আর সরল হলে গুণ আকারে হয়ে যাবে, সিম্পল। সমানুপাতিক মানে কি সমান সমান, তাই তো, তার জন্য একটা কেস ভ্যারিয়ার আসবে, যখনই ভ্যারি করে না, যে ভ্যারি করতে বলছে ভ্যারিয়ার। ঠিক আছে, এই পার্টটুকু যদি বুঝতে পারো ক্লিয়ার হয়ে যাবে, দরকার হয় আবার রেকর্ডেড মুডটা দেখে নেবে। নেক্সট, ওই জন্য দেখো অনেকটা টাইম লাগালাম এই অঙ্কটার জন্য। নেক্সট, এবার দেখুন যদি দুটি সংখ্যার যোগফল 14 হয়, তো এখানে দেখো অপশন অনুযায়ী বোঝা যাচ্ছে যে এমন দুটো সংখ্যা 45-কে যদি ভাঙি আমরা, দেখো 5 9 45, তো 5 আর 9 এর গুণফল 45। এবার দেখো এইগুলো যোগফল 14 আসছে কেন, দেখো এর যোগফলও 14, তাহলে আমরা বলতে পারি যে 14 হচ্ছে যোগফল আর গুণফল 45, তার মানে এর ভিতরে বৃহত্তম সংখ্যা কোনটা, 9 হয়ে যাচ্ছে অ্যান্সার, অপশন এ হয়ে যাবে অ্যান্সার। এগুলো কিন্তু একটু মাথায় রেখে করতে হবে ভাই। নেক্সট দেখে নেবো। এবার এটা একটা ফর্মুলা আছে, 2 বছরের ক্ষেত্রেই দেবে তোমাদের, এটা কবে তোমাদের অলওয়েজ বলি যে এটা 2 বছরের ক্ষেত্রেই দেয়, আর 2 বছরের ক্ষেত্রেই এই সূত্রটা অ্যাপ্লিকেবল। সেটা সূত্র কি বলছে, ডি ইকুয়ালস টু পি ইন্টু আর বাই 100 ইন্টু আর বাই 100। ওকে, এবার মানটা ইনপুট করো। ডি মানে কি, ডিফারেন্স। ডিফারেন্স মানে কি, চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য, যেটা এখানে কত বলেছে, 36 বলেছে। ওকে, পি এর ভ্যালু মানে আসল, পি মানে আসলের ভ্যালু বলছে 6400, ইন্টু আর এর ভ্যালুটা বের করবো, তাহলে আর স্কোয়ার করে দিলাম, আর নিচেই 100 গুণে 100। ঠিক আছে, এইবার কাটাকুটি করলে আনসারটা ক্লিয়ার করতে পারবো। 2 শূন্য আউট করলাম, 2 শূন্য আউট করলাম, ভেরি গুড। এবার এখানে দেখো আমরা শর্টকাট করতে পারি, উপর উপরে কাটাকুটি যাই আমরা জানি, 4 9 36, 4 16 64। ওকে, এবার তাহলে আর স্কোয়ার সমান দেখো এখানে কত আসছে, 16 আর স্কোয়ার আসছে, কত আসছে, 16 আর স্কোয়ার, 16 আর স্কোয়ার। আর কাটার দরকার নেই, কাটাকুটি যাবে মনে হচ্ছে নাকি, আর কাটার দরকার নেই, ঠিক আছে, আর কাটার দরকার নেই, আমি বলছি আর কেটে দাও, যাই হোক সুবিধা হয়ে যাবে। দেখো তাহলে দেখো এখানে আসতে কত, 900 আসছে, তাহলে শুধু আর সমান সমান কত হয়ে যাবে, এদিকে দাঁড়াও তোমাদের একটু বুঝিয়ে দিই, এই পাশে স্কোয়ার আসে মানে ও পাশে রুট হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 900, আর এই 16টা এখানে গুণাকার মানে এখানে ভাগাকার হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 16। তাহলে এইবার যদি আমরা করি 900 কার রুট, দেখো দুটো 100, দুটো শূন্য মানে একটা শূন্য হয়ে যাবে, আর 9 এর রুট কত হয়, 3 হয়, তাহলে 30 হয়ে গেল। আর এদিকে 100 ছিল, 100 মানে কত, 10 হয়ে যাবে। 100 মানে কত হবে, 100 ছিল না 16 ছিল, 16, তাহলে 16 রুট মানে কত, 4 হয়ে যাবে, তাই যদি হয় 2 হয়ে যাবে, আর এখানে কত যাবে 15। তাহলে 15-কে 2 দিয়ে যদি ভাগ করি, আর এর ভ্যালু কত আসছে, 15/2 মানে 7.5%। অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার সি। ঠিক আছে, নেক্সট, এবারে দেখে নাও 24,000 টাকার মূলধনের উপর 2 বছরের অর্জিত সরল সুদ মূলধনের 1/8। তাহলে মূলধনের 1/8টাই হচ্ছে সুদ, তাহলে মূলধন হচ্ছে 24,000 টাকা, এর 1/8 মানে কি 1/8, তাহলে কত হবে, কাটাকুটি করলে আসলে কত দেখো, 3,000 টাকা। তাহলে 3,000 টাকা আসলো সুদ, 3,000 টাকা কি পেলাম, 3,000 টাকা পেলাম, কিন্তু আমি সুদ পেলাম। তাহলে এটা কত বছরে বলছি, বলে 2 বছরে। তাহলে 2 বছরে যদি এইটা হয়, তাহলে 1 বছরে কত হবে, তাহলে সেই 2 বছর দিয়ে ভাগ করলে পেয়ে যাবো কত হয়ে যাবে, তাহলে প্রত্যেক বছরে 1500 টাকা করে। ক্লিয়ার? তাহলে এইবার দেখো 24,000 টাকা হচ্ছে আমার আসল, তার উপরে সুদ পাচ্ছ কত, বছরে 1500 টাকা। তো সুদের হার মানে কত দিয়ে গুণ করবো, 100 দিয়ে। তাহলে দেখো এই 2 শূন্য আউট করলাম, 2 শূন্য আউট করলাম, এই শূন্যটা আউট করে দিলাম। এবার যদি একে কাটি, 3 8 24, একে যদি কাটি 3 5 15। ওকে, ভেরি গুড। একে যদি আমরা কাটি 4 2 8, এখানে 5 2 10, ইকুয়ালস টু কত আসছে ভাই, 25/4। তো 25/4 মানে তোমরা জানো 6 পূর্ণ সামথিং হবে, তো পূর্ণ নেই, পয়েন্টে আছে একটাই, এটা হয়ে যাবে অ্যান্সার 6.25%। নেক্সট, এইগুলোই কিন্তু তোমরা শর্টকাটলি কাটাকুটি করবে। আচ্ছা, এইটা অনেকে করতে পারো না, কিন্তু খুব সোজা করতে, ছবি আঁকতে পারলে খুবই সোজা। দেখো সমবাহু, আচ্ছা তোমরা বলো তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হয়, এই 60 ডিগ্রি, পাগল। তিনটে যদি 90 ডিগ্রি হয়, 3 নং 27, 270 ডিগ্রি একটা ত্রিভুজের টোটাল মান, পাগল। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি মান হবে 60 ডিগ্রি, তাই 318 180 হয় না টোটাল ত্রিভুজের টোটাল মান। যাই হোক, এই এলো। তাহলে এটাকে যদি আমরা এ লিখি, এটাকে যদি আমরা বি লিখি, এটাকে যদি আমরা সি লিখি, এখানে বলছে দেখো কোন বি এর অভ্যন্তরীণ কোণ দ্বিখণ্ডিত। অভ্যন্তরীণ কোণ মানে এইটা 60 ডিগ্রি, একে দ্বিখণ্ডিত করতে বলছে, করলাম দ্বিখণ্ডিত। দ্বিখণ্ডিত মানে এরকম একটা দ্বিখণ্ডিত করতে বলছে, করে দিলাম দ্বিখণ্ডিত। কেন বাড়িয়ে দিলাম সেটা পরে লাইন পড়লে বুঝতে পারবে। এবং কোন সি এর বহিস্থ কোণ, বহিস্থ মানে বাইরের দিকে কোণ, এই কোণটা বহিস্থ মানে এই কোণটা, ঠিক আছে, এইটা হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণ বা রুট সি এর বহিস্থ কোণ দ্বিখণ্ডিত
ওয়াই তে মিলিত হয়। তাহলে একে যদি দ্বিখণ্ড করি তাহলে দুখণ্ড করি মানে এই ওয়াই থেকে মিলিত হয়। বোঝা গেল? এইবার চেয়েছে কি যে কি, তাহলে এইখানেটা কি কোণ পেলে, ই পেলে, এটা কি পেলে, ই, তাহলে এই ভ্যালুটা চেয়েছি, এই ভ্যালুটার মান কত। সিম্পলি দেখো তোমাদের এবার শিখিয়ে দেবো। ব্রাদার আমাকে বলো যে এই টোটাল মানটা যদি 60 হয় তাহলে দ্বিখণ্ডক যখন করবো এটা কয় ডিগ্রি হয়ে যাবে, 30 ডিগ্রি। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। এইবার দেখো একটা সিম্পল লজিক বুঝবে তুমি এখানে। এবার এইখানে দেখো একটা সিম্পল লজিক, এই কোণটার মান কত হয়, এই কোণটার মান কত, 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের কোণের মান কত হয়, 60 ডিগ্রি। আর এই যে একটা ত্রিভুজ হয় এই কোণটার মান কত হয়, তার মানে আমরা যদি বলি এই টোটাল কোণটার মান কত হচ্ছে, তাহলে টোটাল কোণটার মান, টোটাল কোণটা, এই টোটাল কোণটার মান 180 ডিগ্রি। তাহলে 180 থেকে তুমি এই কোণটা বাদ দিয়ে দিই, কত ডিগ্রি পড়ে থাকবে, 100। তাহলে এই টোটাল মানটা হচ্ছে 120। আচ্ছা, 120 যদি হয় তাকে তো আমরা অর্ধেক করে দিচ্ছি বোঝানোর জন্য, স্পষ্ট করে দেখো। তাহলে তাকে যখন অর্ধেক করছি তাহলে এই কোণটার মান কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হচ্ছে তো, 60 ডিগ্রি হচ্ছে, হচ্ছে। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয় ভাই, এটাও আবার 60 ডিগ্রি, টোটাল কয় ডিগ্রি হলো, এটা 120 ডিগ্রি। তাহলে এই কোণটার ভ্যালু পেয়ে গেলাম, টোটাল ভ্যালুটা হচ্ছে, তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাই যে পুরো ত্রিভুজটা কালো কালি যেটা করলাম, তাহলে এই ত্রিভুজটা যদি 120 হয়, এটা যদি 30 হয়, টোটাল মান কত হলো তাহলে 150, 150 ডিগ্রি। তো একটা ত্রিভুজের টোটাল কোণের মান কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি থেকে এইটা আর এইটার যোগফল যদি বাদ দিই তাহলে কোন কোণটা পড়ে থাকবে, ই কোণটা পড়ে থাকবে। তাহলে ই কোণটা কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি। অপশন এইটা। তাছাড়া একটা টুট করে শিখিয়ে দিই, মাথায় রাখবে যখন এই টাইপের থাকবে, এই যে বিপরীত কোণ 30 ডিগ্রি যদি হয়, এইটাও 30 ডিগ্রি হতে বাধ্য ভাই, ঠিক আছে। কারণ দেখো এইবার দেখো, তোমরা পরীক্ষার ক্ষেত্রেও তো এতটা বুঝালাম বলে বুঝে গেলে, এবার পরীক্ষার সময় কি করবে, আচ্ছা এটা 30 ডিগ্রি হলো, ভেরি গুড। তো এই কোণটা ভ্যালু তো দেখো, এটা যদি 180 হয় তাহলে এটা 60, এটা 60, এটা যদি 60 হয় তাহলে এইটারও কত আছে 120, অর্ধেক করবো না, 60 60 120 মাথায় চলে আসবে, অটোমেটিক চলে আসবে এটা, ঠিক আছে। আর কিছু ভাবার দরকার নেই। তখন এখানে 120 আর এই 30 বাদ দেবে 150, 180 থেকে 150 বাদলে 30 ডিগ্রি। একইভাবে করবে, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে ইজি হবে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে লেট হবে। নেক্সট, তুমি এখন আসলে তাই তো, এখন জয়েন্ট হলে রেকর্ডেডটা দেখে নেবে, কারণ বলছি দেখো তুমি হয়তো না হলে বোঝার কিছু। নেক্সট, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের প্রস্থের চেয়ে 40% বেশি। আচ্ছা ভাই, এটাকে আমরা ফ্রাকশন ভ্যালু করবো, 40% ফ্রাকশন ভ্যালু করলে কত হয়ে যাবে, 2/5। মানে কি, প্রস্থ যদি 5 হয় তার থেকে 2 বেশি হচ্ছে লেন্থ, মানে দৈর্ঘ্য, কত হয়ে যাবে তাহলে 7। দেখো 40% কে যারা বোঝো না যে কি ফ্রাকশন কি করে করে, আমরা 20 দিয়ে কাটলে 2, এখানে আসলে 5, মানে 5-এ 2 বাড়ছে, আর কম বললে কমাতাম। তো 5 হচ্ছে উইথ যখন, মানে প্রস্থ যখন, তখন হয়ে যাবে এটা। আচ্ছা, যেহেতু কর্ণ দিয়ে দিয়েছে, তো কর্ণ যদি করি আমরা সেই হিসাবে আমরা এক্স ধরে নিতে পারি, কোনো সমস্যা নেই, তোমাদের হিসাবে সুবিধা হবে। এক্স ধরলে, না ধরলেও কোনো এফেক্ট পড়বে না, তো তোমাদের হিসাবে সুবিধার্থে আমি সেটা ধরবো। তো কর্ণের সূত্র কি জানি আমরা, তাই √, দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার। তাহলে √, দৈর্ঘ্যের স্কয়ার মানে 7 7 49 এক্স স্কয়ার, ওকে, প্লাস 5x স্কয়ার মানে কত হয়ে যাবে, 25 এক্স স্কয়ার, 5x মানে, ঠিক আছে। এইবার দেখো সিম্পল লজিক বুঝবে, তাহলে এখানে আমরা যোগ করো, কত হয়ে যাচ্ছে যোগ করলে, কত আসছে, 74 এক্স স্কয়ার, ওকে, ভেরি গুড ভাই। তাহলে এটা যদি আসে, এবার এটারই ভ্যালু কত বলে দিচ্ছে, এটারই ভ্যালু বলে দিচ্ছে কত, কর্ণ 2√74। দেখো এতক্ষণ কিন্তু লিখিনি, এটারই ভ্যালু কিন্তু বলছে, দেখো আমাদের যেটা এটা বেরোলো সেই ভ্যালু, কর্ণের ভ্যালুটাই বলছে এইটা। তো এখান থেকে কিন্তু আমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারি, তাহলে এই ক্ষেত্রফল ইজি হয়ে যাবে। তাহলে এখান থেকে যখন আমরা ইনপুট করবো, এ পাশে রুট আছে, ও পাশে গেলে কি হয়ে যায় ভাই, সেটা স্কোয়ার। তো আমরা স্কোয়ার করবো না, কেন করবো না দেখে নাও। এবার দেখো এটাকে আমরা লিখতে পারি তো x√74 লেখা যায় কিনা, কেন, কারণ দেখো এক্স এর দুটো এক্স স্কোয়ার রয়েছে,
তাহলে এক্স এর স্কোয়ার যখন থাকবে তার যে রুট করি কি হয়, এই রুটটা আর স্কোয়ারটা খেয়ে যায়, তাই সে বাইরে আসতে পারলো। কিন্তু 74 তো রুট সংখ্যা না, তার জন্য 74 কিন্তু রুটের মধ্যেই পড়ে রইলো। ক্লিয়ার করতে পারলাম? এইবার দেখো তাহলে এটা সমান সমান এক্স রুট 74 সমান সমান এই ভ্যালুটাই বলছে 2 রুট 74। ওকে ভাই, 2 রুট 74 যদি হয় তাহলে আমরা দেখতেই পাচ্ছি স্পষ্ট সমান সমান এপার ওপারে কাটাকুটি যায়, তো রুট 74 কেটে গেল, তাহলে মান কত পড়ে, এক্স এর ভ্যালু কত পড়ে রইলো? তাহলে আমাদের লেন্থ যেটা 7 ধরেছি, 7x ধরেছি, সেটা কত হয়ে যাবে? 7 2 14 হয়ে যাবে লেন্থ। আর যেটা 5x ধরেছি, 5 ইন্টু 2 মানে কত হয়ে যাবে? প্রস্থ হয়ে যাবে 10। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে লিখলাম দৈর্ঘ্য হচ্ছে 14 ইন্টু প্রস্থ যদি করি কত হবে? 14 10 অপশন এ আসবে 140 সেমি। ক্লিয়ার করতে পারছি ভাই? সব থেকে পরিমিতির অঙ্ক সব থেকে সোজা, ঠিক আছে? বলো। 5500 অ্যান্সার হবে। দেখো, একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল এত বর্গমিটার আর 12.5 টাকা প্রতি মিটার হিসাবে মাঠের চারিদিকে বেড়া দিতে হলে খরচ হবে এত। তাহলে দেখো চারিদিকে মানে কি, আমার কোন ভ্যালুটা দরকার? 2 পাই আর। পায়ের ভ্যালু আমরা জানি 22/7, আর এর ভ্যালুটা জানি না। তাহলে আর এর ভ্যালুটা বের করতে গেলে আমার ক্ষেত্রফলের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো ক্ষেত্রফল দেওয়া সেখান থেকে আর এর ভ্যালুটা পেয়ে যাবো। ক্ষেত্রফলের সূত্র কি বলছে? পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার মানে কত হবে? পাই আর স্কোয়ার মানে আমরা জানি এটার ভ্যালু বলছে কত? 15,400। ওকে, তো পায়ের ভ্যালু কত? 22/7 ইন্টু আর এর স্কোয়ার। ভেরি গুড। তো এখানে দেখলাম এইটা। তো এটা দেখো আমরা যে কাটাকুটি করতে পারি, উপরে উপরে কাটাকুটি যায়, তো বাইরে দেখো 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে, কত যাচ্ছে? 7 দুগুণে 14, 7 দুগুণে 14 15, তাহলে 7 যাচ্ছে, 2 শূন্য 700। ওকে, তাহলে শুধু আর সমান সমান কত হয়ে যাবে? এটা গুণ করে দাও, তাহলে কত হয়ে যাবে? 7 7 49 আর 2 শূন্য। ওকে, আর এপাশে স্কোয়ার মানে ওপাশে গেলে রুট হয়ে যাবে। তো 49 এর রুট কত হয় ভাই? 7 হয়। আর 2 শূন্য 2 শূন্য রুট কত হবে? একটা শূন্য হয়ে যায়, 70 এসে গেল। তাহলে আর এর ভ্যালু কত হলো? 70। এবার 2 পাই আর ভ্যালু বের করো, সঙ্গে এটা গুণ করে দাও, অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে দেখো 2 পাই আর, তাহলে এটা এইটুকু তো ক্লিয়ার সবার যে আর এর ভ্যালু কত এলো? আমি মুছে দেবো কিন্তু, আর এর ভ্যালু কত এলো? 70। ক্লিয়ার করতে পারছি? তাহলে আর এর ভ্যালু যদি 70 আসে, মাথায় রাখো 2 পাই এর ভ্যালু ইন্টু এইটা করলেই আমাদের টোটাল অ্যান্সার। তাই 2 পাই এর ভ্যালুটা আগে বের করি। 2 পাই এর ভ্যালু কত? 2 ইন্টু পাই এর ভ্যালু 22/7 ইন্টু আর এর ভ্যালু কত পেলাম? 70 ইন্টু কত আছে এখানে? 12.5। তো পরে জিরোটা দেওয়াও দরকার নেই, দিলেও হয় না দিলেও হয়, কোনো ব্যাপার। এই এলো। তাহলে এটাকে যদি আমি তুলি, এখানে কত লিখতে পারি? 1.10 লিখে দিলাম। ওকে, ভেরি গুড ভাই। 0 0 কেটে দিলাম, 7 7 কেটে দিলাম। এবার যেটা গুণ করলেই অ্যান্সার। 22 দুগুণে 44, 44 ইন্টু 125 গুণ করলে কত হবে? 125। তো 125 আর 125 কত হয়? 4 125 500 হয়, তাহলে 11টা আছে। হ্যাঁ, তাহলে 500 আর 11 কত হয়ে যাবে? 5 5500 হয়ে যাবে। যাই গুণ করে দেখো 5500 আসবে, শর্টকাট করো যাই করো, এটা হবে অ্যান্সার। এবার দেখে নেবো, বলছে আয়তক্ষেত্রে মাঠের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ। তো দেখো প্রস্থ 3 গুণ মানে দৈর্ঘ্য যদি 3 হয়, তো দৈর্ঘ্য সরি যদি আমার এক্স ধরবা, কারণ তোমরা কিন্তু ভুল করে ফেলবে ক্ষেত্রফল আসে যখন, তখন তোমরা এটা ভুল করো, আমি দেখেছি। এক্স ধরলে প্রস্থ হয়ে যাবে 3x, ঠিক আছে, যেহেতু 3 গুণ বলেছে। ওকে, যদি মাঠের ক্ষেত্রফল 432 হয়, এবার এখান থেকে দেখো অ্যান্সার কি চেয়েছে? আরে ইয়ার, তবে 2 টাকা পার মিটার হিসাবে একটি বেড়ার খরচ। বেড়া মানে কি বলেছিলাম? চারিদিক দিয়ে ঘুরে বেড়ানো। আর চারিদিক দিয়ে ঘুরে বেড়ানো মানে কি হয় ভাই? সেটা কিসে চেয়েছে? পরিসীমা। তো পরিসীমার জন্য তো আমার কি দরকার? বাহুর দৈর্ঘ্য দরকার, তাই না? দৈর্ঘ্য আর প্রস্থের ভ্যালু দরকার। তো সেক্ষেত্রে তারা ক্লু দিয়েছে কি? ক্ষেত্রফল দিয়েছে। ক্ষেত্রফলের ফরম্যাট কি জানি? যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা প্রস্থ ইন্টু দৈর্ঘ্য, একই বিষয়, ইকুয়াল টু হচ্ছে 432। ওকে ব্রাদার, 3 দিয়ে আমরা কাটতে পারি, 3 দিয়ে আমরা কাটলে হচ্ছে 144। কত আসছে? 144। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 144 হয়, শুধু এক্স সমান কত হয়ে যাবে? √144। এপাশে স্কোয়ার মানে ওপাশে, তাহলে এটা কত আসলে 12 হলো। ভেরি গুড ভাই। এবার দেখো এখানে বলছে এক্স, এক্স মানে তাহলে কত হলো? এক্স এর ভ্যালু 12 পেলাম। ওকে, তাহলে প্রস্থ 12, আর এখানে 3x মানে কত হয়ে যাবে? দৈর্ঘ্য হয়ে যাবে 36। তাহলে প্রস্থ হলো 12, তার 3 গুণ 36 হলো কি আমার দৈর্ঘ্য। এবার আমরা কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে কি পাই? পরিসীমা পাই। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ করে দাও। দৈর্ঘ্য হচ্ছে 36 যোগ প্রস্থ হচ্ছে 12, যোগ করলে কত হবে? 48। 48 পেলে। এবার দেখো 2 টাকা করে প্রতি মিটারে খরচ করছো, তাই তো? তাহলে টোটাল প্রস্থ পেলাম দেখো 96। 2 টাকা করে খরচ করছো মানে ইন্টু 2 করবে, সমান সমান কত হবে? 96 দুগুণে
192। অ্যান্সার অপশন নাম্বার এইটা হয়ে যাবে। সিম্পল। তোমাকে মাথায় রাখতে পরিমিতির অঙ্ক সব থেকে সোজা, কোন ক্লুটাকে দিয়ে কাজে লাগাতে হবে সেটা করলেই হয়ে যাবে। নেক্সট, 280 লিটার মিশ্রণে, এটা করেছিলাম 200 অ্যান্সার, এটা আমরা আগে করেছি। যাই হোক, 280 লিটার মানে এখানে অনুপাত দিচ্ছে কত, 4:3, 4:3 বলছে। আচ্ছা, এর মোট মান কত ভাই, 7। অঙ্কে সেটা কত বললো, টোটাল মিশ্রণ 280। তাহলে আমাদের আনুপাতিক হারের থেকে কত গুণ বেশি, কত গুণ, টাইম বেশি লাগবে কিন্তু অঙ্ক শিখিয়ে যাবো, কত, 40 গুণ। এইটাই পাশে 4 7 28 মানে 40 গুণ। তাহলে এই 4 মানে কত হয়ে যাবে, 4 4 16 160 হয়ে যাবে, আর এখানে 3 4 12 120 হয়ে যাবে। টোটাল যোগ করে দেখতে পারো 120 আর 160 280 হচ্ছে কিনা। যাই হোক, দেখো এটা কি আছে, মিল্ক, এটা মিল্ক এসে গেল, আর এটা জল, হোয়াইট। এবার দেখো কি বলছে, যদি অনুপাত 1:2, তাহলে 1:2 করতে হয় তাহলে কত লিটার জল যোগ করতে হবে। আচ্ছা, তাহলে দুধ প্রথমে যা ছিল এখনো তাই আছে, এক্সট্রা কি মেশাচ্ছি, জল মেশাচ্ছি, ওকে ভাই। তাহলে দুধ প্রথমেও যা ছিল এখনো তাই আনতে গেলে কত গুণ করতে হবে, একের সঙ্গে কত গুণ করতে হবে, 160 আনতে গেলে 160। তাহলে দুই ভাই গেছে খেতে, তুমি একজনকে খেয়ে দেবে, আরেকজনকে দেবে না, দিতে হবে। তাহলে একে যখন 160 গুণ করেছো, এই অনুপাতটাও করতে হবে। এবার তাহলে এটা সমান সমান কত আসছে, 160 দুগুণই কত হয় ভাই, 320 হয়। তাহলে এবার সিম্পল লজিক দেখো, 120 ছিল, সেখানে জল হয়ে গেছে 320, তাহলে কতটুকু জল মেশালো, বাটপার, জল মেশাই শুধু 200 টাকা। অপশন এ হয়ে যাবে। নেক্সট, এখানে বলছে একজন বিক্রেতা 1 টাকার বিনিময়ে 10টি টফি কিনেছিলেন, ভেরি গুড। ক্লু দিচ্ছে 25% লাভে। আচ্ছা, 25% লাভ মানে ফ্র্যাকশন ভ্যালু করবো। 25% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয়, 25/100, কাটাকুটি করে দেখো 1/4 আছে, যারা বোঝো না তাদের জন্য করছে এটা। তাহলে 1/4, তার মানে 4 টাকা যদি হয় ক্রয় মূল্য, লাভ বলেছে মানে বিক্রি দাম কত হবে, বিক্রি দাম হবে 1 লাখ, 4-এ 1 লাভ হয়েছে 5 টাকা। এটা কিসের রেশিও ভাই, এটা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য টাকার রেশিও। আচ্ছা, টাকার রেশিওর উল্টো কি হয় ভাই, টাকার রেশিওর উল্টো হয় পরিমাণের রেশিও। ওকে ভাই, টাকার রেশিওর উল্টো হবে পরিমাণ। এইবার দেখো পরিমাণের রেশিও মানে কত টাকা, কতটা পরিমাণ তুমি দিচ্ছ বা কটি দিচ্ছ সেইটা। সিম্পল লজিক দেখো, তাহলে প্রথমে তুমি কটা বিক্রি করছিলে, কিনেছিলে কত, দেখ ক্রয় মূল্যটা, এটা তুমি সিপি আর এসপি। তাহলে তুমি 5টা কিনেছিলে, অঙ্কে বলছে ভাই 10টা, তাহলে কত গুণ বেশি দেখতে পাচ্ছি, আমাদের থেকে 2 গুণ বেশি। তাহলে আমাদের হিসাবে আমরা এখন 4টে বিক্রি করছি লাভ করার জন্য, তাহলে অ্যাকচুয়ালটা তো আমাদের থেকে 2 গুণ বেশি, তাহলে একেও 2 গুণ করে দেবো। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, কারো বুঝতে অসুবিধা, সিম্পল ভাবে করবা, কোনো জটিলতা নেই। এটা তো হবে অপশনাল লিমিট, তুমি পারো ভাই, প্র্যাকটিস আছে তাই। অপশনাল লিমিট কখন করা যায় জানো, দেখো যারা ভাবো যে অপশন লিমিট করা যায়, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে সবাই পারে, একটু অপশন দেখলে। অপশন এলিমিনেট তখনই করা যায়, এলিমিনেট যখন তোমার প্র্যাকটিসটা ভালো থাকে। যখন তোমার প্র্যাকটিস থাকবে তখনই দেখবে তুমি অপশন লিমিট বুঝতে পারবে, নাহলে তুমি বুঝতে পারবে না। ঠিক বলছি তো, যে বললে প্র্যাকটিস না থাকলে ভাই এটা কিন্তু বোঝা যায় না। একটি স্বাভাবিক সংখ্যার 1/3 হলো 125-এর এক, এটা এক্স ধরলেও হয়, না ধরলেও কোনো ব্যাপার না, ডাজন্ট ম্যাটার। তো তোমরা এক্স ধরতেও পারো, নাও পারো। তো 1/3 মানে 3 ভাগের ভিতরে 1 ভাগ, সেই 1-এর ভ্যালুটা কি বলছে, বলছে 125 এর 1/5 এর থেকে চেয়ে 56 বেশি, বেশি মানে যোগ। তো 1/5 মানে কত হয়, 5 25 125। তাহলে 25 আর 26 কত হয়ে যাবে ভাই, বলে ফেলো, কত, 51, 25 আর 26 যোগ করলে, ও 56 কত হচ্ছে তাহলে 81, সিম্পল। তাহলে 1-এর ভ্যালু যদি 81 হয়, তাহলে 3-এর ভ্যালু হচ্ছে অ্যাকচুয়াল সংখ্যাটা কত হবে, 3 অক্ষে 3, 3 আর 24। এটা কি অ্যান্সার চেয়েছে, না ব্রাদার, অ্যান্সার চেয়েছে কি নির্ণয় স্বাভাবিক সংখ্যার বর্গমূল। তাহলে স্বাভাবিক সংখ্যা কত পেলে, 243। তাহলে এর যদি আমরা বর্গমূল করি, তাহলে বর্গমূল করলে কত হবে, আচ্ছা 243 মানে কত, দেখতে পেলাম কি 81 গুণ 3। তাহলে 81 গুণ 3 যদি লিখি, আমরা এটাকে লিখি 81 গুণ 3 তোমাদের হিসাবে সুবিধার্থে, তাহলে কি হয়ে যাবে, 81 একটা রুট সংখ্যা কার, 9-এর, আর 3 তো একা বাবু পড়ে রয়েছে, তাহলে অ্যান্সার 9√3, অপশন এ। ক্লিয়ার করতে পারলাম, একটা মিনিট দাঁড়াও। নেক্সট দেখো, 15 25 40 75 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত। এটা অনেকে বুঝতে পারবে না, কিন্তু এটাতেও আমি কিন্তু ওই তোমাদের ওই যে জালবাই করাই সেই জালবা করে দেবো। এটা হয়তো ভাবছো যে দাদা এটা তো সবটাই মনে হচ্ছে মিলে যাচ্ছে, কি করে, তাই তো মোহিত, সেই রুল দিয়ে খাটাবো, কিন্তু সেই রুলই অ্যাপ্লাই করবো, দেখো না। তো দেখো সিম্পল লজিক দেখো, 3 আর 5, 3 আর দেখো 75-কে ভাঙছি, 75-কে ভাঙলে কি হয়ে যাবে, দেখো 15 15 দিয়ে কিন্তু 75, দেখো সিম্পল লজিক বুঝবে,
15 দিয়ে কিন্তু 75কে আমরা ভাগ করতে পারি, তার মানে 75-এর যে রুল সেই রুল যদি আমরা কাজ করে 15 আর দেখার দরকার নেই। 25 দিয়েও আমরা 75কে ভাগ করতে পারি, তার মানে কি 75-এ বিভাজ্যতা যে রুলস করব সেখানে আমরা 25টাও পেয়ে যাব, তাই না? ওসব দেখার দরকার নেই। যাই হোক, এবার দেখো বলছে 3 25 75 কত আছে 3 25, মানে যে সংখ্যাটা 25 দিয়েও ভাগ যাবে 3 দিয়েও ভাগ যাবে। তো 3 দিয়ে ভাগ যাওয়ার শর্ত কি বলছে, যোগফলটা দিয়ে যায়। তো নয়, এটা প্রথমেই একটা এলিমিনেট হয়ে গেল, কিন্তু আর একটাও কিন্তু এলিমিনেট আমরা করতে পারছি না। এবার দেখো শেষে 25 যদি থাকে, 25 দিয়ে ভাগ করার ফর্ম আমাকে বলতে দাও, 25 দিয়ে ভাগ করার ফরম্যাট কি জানি আমরা? শেষে কত থাকতে হবে, 25 থাকতে হবে, 50 থাকতে হবে, 75 থাকতে হবে, দুটো শূন্য থাকতে হবে। তো এখানে সেই রুলস অনুযায়ী দেখো প্রত্যেকটা দুটো শূন্য তো আছে, কোনোটা আবার 3টে শূন্যও আছে। তাহলে কি করবো ভাই, তাহলে কি ছেড়ে দেবো? না, আমরা সারা বান্দা নয়। দেখো চলে আসো, এবার দেখো তাহলে এবার এই তিনটেই দেখছি 75 দিয়ে ভাগ যাচ্ছে, তাই তো? তিনটেই 75 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এইটা নিয়ে আমার আর কোনো কাজ নেই। এবার 40 নিয়ে কাজ করবো, মাথাটা ঠান্ডা করে দেখো। আমি যখন কোনো সংখ্যাকে 40 দিয়ে ভাগ করব তখন তো শূন্য শূন্য কেটে যাবে, তাহলে প্রত্যেকটার থেকে একটা করে শূন্য আমরা লবিবাজি করে বাদ দিয়ে দেবো। বাদ দিলাম, যখনই বাদ দিলাম তখন আমরা 4-এর বিভাজ্যতার নিয়ম দেখতে পাই কি, শেষের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তবেই ভাগ যাবে। তো এটা ভাগ যাচ্ছে না, এটাও এলিমিনেট হয়ে গেল। এবার দেখা গেল কি এটাও ভাগ যাচ্ছে, এটাও ভাগ যাচ্ছে, তার মানে দুটো আনসার তো হতে পারে না। অ্যান্সার কি বলছে, বৃহত্তম সংখ্যাটি। তাহলে কোনটা এর মধ্যে বৃহত্তম? অ্যান্সার এইটা, এটা হচ্ছে বৃহত্তম। ক্লিয়ার করতে পারলাম? এবার এটাকেই প্র্যাকটিস থাকলে কয়েক সেকেন্ডে উড়িয়ে দেবে, 5 সেকেন্ডে উড়িয়ে দেবে। এবার তুমি যদি ভাবো ভাই এলসিএম করে করবা, সময় লাগবে তোমার, আমার কিছু করার নেই। এলসিএম যদি তোমরা এলসিএম মেথডে করো, সেটাও বলে দিই যে এটার এলসিএম করবা। এলসিএম দিয়ে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 9 9 9 9 করলে ভাগ করবা, যেটা পড়ে থাকবে, যে যে অবশিষ্টটা পড়ে থাকবে অবশিষ্টটা এখান থেকে বাদ দেবে, যেটা বাদ দেবে এটা অ্যান্সার আসবে। ঠিক আছে? এরা টাইম লেগে যাবে। দুটি সংখ্যার অনুপাত 3:4, লসাগু এত হলে সংখ্যা দুটি গসাগু কত? সিম্পলি করি, আমরা দেখবো যে এই দুটোই সংখ্যা ধরবো। 3 একটা সংখ্যা, 4 একটা সংখ্যা, যদি অনুপাতিক হিসাবে ধরি তাহলে 3 আর 4-এর এলসিএম কত হয় বাবু? কত হয়? 12 হয়। আমাদের হিসাবে আনুপাতিক হিসেবে 12 এলসিএম, অঙ্কে বলছে সেটা কত? 480। তাহলে কত গুণ বেশি দেখতে পাচ্ছি বাবু? দেখতে পাচ্ছি এখানে 4 12 48 আর একটা শূন্য আর 40 গুণ বেশি। অঙ্ক ক্লিয়ার। তো সংখ্যা দুটির গসাগু নির্ণয় করো। 3 আর 4-এর গসাগু কত? 1। 1 3 আর 4-এ কোনো কিছু ভাগ করা যাবে না 1 ছাড়া, তাই তো? 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 1 মানেই কত হয়ে যাবে? আমাদের থেকে 40 গুণ বেশি, তাহলে 1 মানেই 40। অ্যান্সার অপশন নাম্বার 8। তাছাড়া তোমাদের আমি বলেছিলাম পরস্পর মৌলিক সংখ্যা যদি হয় তাহলে আমাদের ভ্যারি করবো, যেটা দিয়ে যে ভ্যারি এর মানটা আসবে ওটাই হচ্ছে গসাগু, বলেছিলাম তোমার, হয়তো খেয়াল নেই। নেক্সট, প্রদত্ত বিকল্প থেকে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করুন যা দিয়ে 63 77 এবং 98 কে ভাগ করলে যথাক্রমে 3 5 2 ভাগশেষ থাকে। তার মানে কি, মানে এই অপশন গুলো দিয়ে এগুলো যে কোনো একটা অ্যান্সার আছে সেটা একে ভাগ করে 63-কে যদি আমি ভাগ করি তাহলে কত অবশিষ্ট থাকবে? 3। আমরা বলছি 3টা যদি অবশিষ্ট না থাকতো, মানে 3টা বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু সংখ্যাটা পুরোপুরি ভাগ যাবে। ওকে ব্রাদার, ঠিক আছে। আবার এখানে বলছে 5 7 থেকে 5 যদি অবশিষ্ট থাকতো, তাহলে অবশিষ্ট যদি না থাকতো তাহলে হতো কত? 72। 98 থেকে যদি 2 বাদ দিই 96 হয়ে যাবে। কেন? কারণ অবশিষ্টটা বাদ দিয়ে দিলাম, তাতে কি যে অপশন গুলো আছে তার মধ্যে যেটা অ্যান্সার হবে সেটা দিয়ে পুরোটাই ভাগ যাবে। তাহলে এখানে অ্যান্সার চেয়েছে যে কি যথাক্রমে যে বৃহত্তমটা, তো বৃহত্তম কোনটা দেখে সব থেকে বড়? এইটা। আর এইটা দিয়ে দেখো 5 12 60, 6 12 72, 8 12 96 ভাগ যাচ্ছে, তার মানে এটাই অ্যান্সার। ক্লিয়ার করতে পারছি আশা করি। নেক্সট, এই মরেছে, কোথায় সমস্যা হলো বলো? এত সিম্পলি বোঝা। 9-এর বিভাজ্য নিয়ম বলছে 3 আর 3-এর বিভাজ্য নিয়ম সেম, তাই তো? দেখো সংখ্যাগুলোর যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে এইগুলোর যোগফল কত হচ্ছে? এটা বাদ দিয়ে যোগফল আসছে 3 8 হচ্ছে। তাহলে 8-এর সঙ্গে যদি 1 যোগ করি হয়ে যায় কত? 9। আর সেই 9-কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি, তার মানে বলতে পারি যেটা এ রয়েছে এর জায়গায় কি বসবে? 1 বসবে। অ্যান্সার অপশন নাম্বার এ। যারা বিভাজ্যতা নিয়ম জানো না, আবার বলবো ভাই চঞ্চল ঘোষের বই বা সুবীর দাসের বই, যে কোনো বই তুমি বিভাজ্যতা নিয়ম পেয়ে যাবে, ওখানে দেখে নেবে। আর 9 আর 3 আর 4 মাস্ট বি জানার দরকার। নেক্সট, এন হলো বৃহত্তম সংখ্যা দ্বারা, যাই হোক এটা তোমরা পারবে। কি করতে হয় মনে আছে তো? চঞ্চল ঘোষের অঙ্ক এটা, এরকম টাইপ। চঞ্চল ঘোষ না, সব বইতে পাবে। এগুলো কি করতে হবে? এটা ডিফারেন্স বের করতে হবে। কি করতে হয়? প্রথমে দেখো বৃহত্তম থেকে ছোটটা বিয়োগ করো, করলে কত হবে? 3703 থেকে 2665 বিয়োগ করলে হবে 1038। বিয়োগ করলাম, কমা, তারপরে কি
সেকেন্ড বড়টা বিয়োগ করো, হয়ে যাবে কত ভাই? 519। মানে প্রত্যেকটার থেকে প্রত্যেকটা ডিফারেন্স করতে হবে। আর সেকেন্ডার থেকে সবচেয়ে ছোটটা বিয়োগ করো, সেটা হয়ে যায় 519। সিম্পলি আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি ভাই, ক্লিয়ারলি বুঝতে পারছি। দেখো এটা কত আসছে? 519 দুগুণি 1038, 1 আর হয়ে যাচ্ছে 1। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সংখ্যা, যে সংখ্যাটা আসবে তাহলে এন সংখ্যার ভ্যালু কত? 519। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা এলো? যে 519 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো। এবার অ্যান্সার চেয়েছে কি? সংখ্যা এন এর অঙ্কগুলির যোগফল, মানে এই যে সংখ্যাটা এলো এর যোগফল চেয়েছে। তাহলে এর যোগফল কত? 5 আর 1 6, 9 আর 6 15। এটা অনেকে বুঝতে পারেনি যে এই অ্যান্সারটার সমষ্টি বা যোগফল চেয়েছে। ঠিক আছে, অঙ্কগুলির সমষ্টি মানে এই যতগুলো সংখ্যা তার সমষ্টি। নেক্সট, এবার দেখে নাও, একজন শিক্ষার্থী পরীক্ষায় 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়। দেখো ভালো করে বুঝবে, 30% নাম্বার পেয়েছো, তাহলে তোমাকে এখনো পেতে হতো 30 নম্বর, তবে গিয়ে সেটা 5 নম্বর বলে গণ্য হবে। আর তুমি 40% নাম্বার পেয়েছো ব্রাদার, সেখানে তোমার কত পেয়ে কম পেয়েছো? এই বেশি পেয়েছো 40, তাহলে 40% নাম্বার পেয়ে সেখান থেকে 40 মাইনাস করি, 40 বেশি পেয়ে গেছো, তাহলে 40 যদি মাইনাস করি তাহলে 5 নম্বরটা থেকে যাবে। এটা হচ্ছে ফ্যাক্ট, এটা বুঝতে হবে না, অঙ্ক শেষ। এবার দেখো এদের পার্থক্য কত আসে। এদের পার্থক্য দেখো 10 আসছে, 10%। আর এটা যদি পার্থক্য করো তাহলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, কিন্তু মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এটা সমান সমান কত হচ্ছে? 70 হয়ে যাচ্ছে। তাহলে 10% মানে কত হয়ে যাচ্ছে? 70। তাহলে 1% এর ভ্যালু কত হয়ে যাবে? 7 হয়ে যাবে। 7 10 কে 70, তাহলে 1% এর ভ্যালু 7। অ্যান্সার যে কোনো একটাই মেলাও হয়ে যাবে। তুমি যদি এবার এটাকে ইনপুট করে দাও, 30%, 1% যদি 7 হয়, 30% মানে কত হবে? 3 7 21, 210, 210 প্লাস তোমাকে 30 পেলে তবেই পাস মার্কস, তাহলে প্লাস 30 যদি করো কত হয়ে যাবে? 240। এটা হচ্ছে পাস মার্ক। তুমি যদি এটা দিয়ে দেখতে পারো কোনো সমস্যা নেই। 40% এর ভ্যালু কত হবে? 408 হয়, 280, সেখান থেকে মাইনাস 40 পেলে পাস মার্ক, কত আসছে? 240। ক্লিয়ার বোঝাতে পারলাম? এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে, খুবই সোজা অঙ্ক। তবে আর এখানে যদি বলতে মোট মার্ক কত, তাহলে 1% এর ভ্যালু পেয়েছিলাম 7, তাহলে 100% হবে মোট মার্কস বা সর্বোচ্চ মার্ক, সর্বোচ্চ মান যদি বলে তখন এটা অ্যান্সার আসবে, তাহলে 700 হয়ে যেত। নেক্সট, একটি পরীক্ষায় এ এবং বি ন্যূনতম উত্তীর্ণ নম্বর 20% এ, আর বি বা বি এর হচ্ছে 30%। যদি প্রতিটি শ্রেণীর মোট নম্বর এক হয়, তাহলে মোট নম্বর 100%, কিন্তু মোট নম্বর একই মানে 100%। ওকে, বি শ্রেণীর একজন শিক্ষার্থী এত নম্বর পায় এবং 90 নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়। তাহলে দেখো 150 পেয়েছে, মানে 1050 পেয়েছে, আর 90 নম্বর পেলে মোট পাস করতো, তাহলে 90 নম্বরটা অ্যাড করলে আমরা পাস মার্কস পেয়ে যাবো। 0 9 আর 5 14, 4 হাতে রইলো নেই, 11 14। তার মানে বলতে পারি কি, দেখো যে এই 20% এ না বি? এটা বি। আচ্ছা, এই 30% এর ভ্যালু হচ্ছে কত? 30% এর ভ্যালু হচ্ছে 1140। আনসার কি হচ্ছে? এ শ্রেণী উত্তীর্ণ নম্বর কত? এ শ্রেণী উত্তীর্ণ নম্বর 20%, 20% এর ভ্যালু কত? ব্যাস এইটুকু। 0 0 ভাই কেটে দেবো, 3 দিয়ে কাটি আমরা, কত হচ্ছে? এটা কত আসছে? 3 দিয়ে কাটলে 38, 38, 38 আসছে তো, তাই 380 এলো। তাহলে 380 দুগুণি কত হবে? 38 দুগুণি 76 হয়, আর একটা শূন্য আছে, 760, অপশন এ। নেক্সট, যা বাবা অর্ণব বুঝতে পারবো কি বলছে। কিরণের বিয়ে হয় 20 বছর আগে, আজ কিরণের বয়স তার বিয়ের সময়ের বয়সের 11/7 গুণ, মানে আজকে হচ্ছে 11 আর তার আগে ছিল 7 গুণ, মানে আগে হচ্ছে নিচেরটা হবে। বিয়ের সময়ের বয়স দেখো, কিরণের বয়স তার বিয়ের সময়ের বয়সের এত গুণ, তাহলে কিরণের বয়স মানে কিরণের বয়স হচ্ছে এখন 11 আর আগে ছিল 7। এবার এটা কত বছর আগে বিয়ে হয়েছে বলছে? এখন থেকে 20 বছর আগে। তো আমাদের হিসাবে 4 বছর হচ্ছে, অঙ্কে সেটা বলছে কত? ভ্যারি বলছে কত? 20 বছর। তাহলে আমাদের থেকে কত গুণ বেশি? 5 গুণ বেশি। ঠিক, তাহলে কিরণের বয়স এখন থেকে 10 বছর পর, তাহলে এখন বয়সটা বের করো কিরণের, কত হবে? 5 11 55। এখন থেকে 10 বছর পর মানে প্লাস 10 করলে কত হবে? 65 বছর। অপশন নাম্বার বি। নেক্সট, 10 বছর পর মনীষার বয়স 6 বছর আগে, তাহলে দেখো এইখানে হচ্ছে বর্তমান, যদি আমি মার্জিনটা ধরি তাহলে বলছে 10 বছর পর, মানে 10 এখান থেকে 10 বছর পর, ওকে 10 বছর পর তার নিজের বছর, বা কি বলছে 6 বছর আগের, মানে 6 বছর আগে মানে এখানে 6 বছর আগের কি বলছি, তাহলে বয়স 5 গুণ হয়ে যাবে। 5 গুণ হয়ে যাবে মানে কি ভাই? আগে যদি 1 থাকতো, এখন সেটা এসে কত আছে? 10 বছর পরে 5 গুণ। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আনুপাতিক হারে ভ্যারি কত করছে?
4 ডিফারেন্স, এখানে ডিফারেন্স কত আসছে, অ্যাকচুয়াল ডিফারেন্স কত আসে, বছরের ডিফারেন্স 16, তাহলে আমরা দেখতে পাচ্ছি আনুপাতিক হারে 4, অ্যাকচুয়াল সেটা 16, তাহলে আমাদের থেকে কত গুণ বেশি, 4 গুণ বেশি। মনীষার বর্তমান বয়স চেয়েছে, যাই হোক, তাহলে মনীষার বর্তমান যদি আমি পূর্বের থেকে এখন আসি তাও হবে। তাহলে আমি দেখলাম যে মনীষার 6 বছর আগে বয়স কত ছিল, 4 অক্ষে 4 ছিল, প্লাস বর্তমানে ফিরতে গেলে এই 6টা অ্যাড করতে হবে, প্লাস 6 মানে কত হলো 10, এভাবেও করতে পারো 10 বছর। বা তুমি যদি মনে করো যে 10 বছর পরে কত ছিল 5, 5 যদি হয় 4 5 20, আর সেখান থেকে দেখো এটা 10 বছর পরে, তাহলে এখন কত 10 বাদ যাবে, সেক্ষেত্রেও 10, তুমি যেটা ইচ্ছা করতে পারো, অ্যান্সার 10ই আছে, কোনো এক্স ধরবে না ভাই। নেক্সট, এ এবং বি যথাক্রমে, দেখো প্রত্যেকে দেখতে পাচ্ছি বিনিয়োগের ক্ষেত্রে 3 শূন্য আছে, প্রথমে আউট করে দেবে, হিসাব সুবিধা হয়ে যাবে। আমি বলেছি যে এই টাইপের অঙ্কে একটি অংশে প্রবেশ করেছে, 7 মাস পর এ তার বিনিয়োগে দ্বিগুণ করেছে, তাহলে 7 মাস 1 টাকা করে খাটলে কত হয়ে যাবে তার, 7 অক্ষে 7। কেন আমি গুণ করছি, কারণ আমরা লভ্যাংশ রেশিও বের করবো, কারণ লাভ বের করতে হবে। লভ্যাংশের রেশিও যখনই বের করব, তখন আমাদের ফরম্যাট কি বলছে যে বিনিয়োগ ইনটু টাইম মানে লভ্যাংশ। ওকে, তা সেটাই করলাম। তো বিনিয়োগ যদি 1 টাকা হয়, 7 মাস কেটেছে, তাহলে 7 প্লাস, দেখো কি করলো, তারপরে কি করলো, সে দ্বিগুণ বৃদ্ধি করলো। দ্বিগুণ মানে 1 টাকা ছিল, সেটা দ্বিগুণ করলে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। দেখো আমি 2 টাকা হয়ে যাবে। ওকে, এবার দেখো 7 মাস খাটিয়েছো, তাহলে বছরে আমরা হিসাব করি, তার আর কত মাস বাকি, 5 মাস, তাহলে ইন্টু 5 করলে কত হবে, 10। তা এটা এলো এর রেশিও লভ্যাংশের। বিটা আসবে এবার, কি বলছে, 7 মাস পরে বি তার বিনিয়োগের অর্ধেক তুলে নিয়েছিল, বিনিয়োগ করেছিল 2, 7 মাস ধরে খেটেছে, তাহলে কত হবে, 14। ওকে, প্লাস, এবার দেখো 2 টাকা ছিল, অর্ধেক তুলে নিয়েছে, মানে আর ক টাকা আছে, 2 এর অর্ধেক তুলে নিয়েছে, মানে হাফ তুলে নিয়েছে, মানে 1 টাকা তুলে নিয়েছে আর 1 টাকা আছে, এর বাকি 5 মাস খাটবে, 7 মাসে খাটা হয়ে গেছে, আর বাকি এটা যদি খাটে 5 অক্ষে 5, এটা হয়ে গেল বি এর রেশিও। আলটিমেট রেশিও কত হলো তাহলে, এটা এলো 17, এটা এলো 19, টোটাল মান ভাই কত হয়, 36 হয়, কত হয়, 36। ঠিক আছে, অঙ্কে সেটা কত বলছে, 36 এর ভ্যালু অঙ্কে বলছে এটা 7000, ইন্টু চেয়েছে বি এর ভ্যালু, বি মানে কত, 19, 19 মানে কত, তুমি কাটাকুটি করো, অ্যান্সার আসবে অপশন বি, 94.44। ঠিক আছে, কাটাকুটি করবা, দেখবে এটা অ্যান্সার আসবে, বুঝতে পেরেছো। নেক্সট, 4 আসতেই থাকবে আর কি। 3 জন ব্যক্তি, এই দেখো, এত অনুপাতে পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন, 1 বছর শেষে মোট লাভ হয়েছে এত। দেখো 1 বছর শেষে মোট লাভ, তাহলে দেখো সময় প্রত্যেকের ক্ষেত্রে 1 বছর, তাহলে 1 বছর যখন বলবে না, তখন আমাদের গুণ করার প্রয়োজন হয় না, সেটাই হয়ে যায় বিনিয়োগের রেশিও অনুসারে, কারণ 1 বছর মানে কি 1 করে গুণ করা, তাই না। যখন আমাদের সময় ফিক্স, তাহলে তখন আর সময় গুণ করে কোনো প্রয়োজন নেই, এটা মাথায় রাখবে, প্রত্যেকের 1 বছর করে। তাহলে আমরা যেটা বিনিয়োগের রেশিও সেটা করলেই হয়ে যাবে। আচ্ছা, বিনিয়োগের রেশিওর ফরম্যাট কি বলছে ভাই, এখানে 1/2, 1/3, 1/4, তো এটা কি আছে, ভগ্নাংশের রেশিও রয়েছে, তাহলে এটাকে সামান্য অনুপাতে করতে গেলে কি করব, হরগুলোর এলসিএম, 2, 3 আর 4 এর এলসিএম করলে 12, 12 যদি হয় 2 দিয়ে 12 কে ভাগ করলে 6 2 12, উপরে 1 আছে, গুণ করার দরকার হলেও 1 মানে গুণ করার দরকার নেই, কারণ 6 1 কে 6ই হবে, তাই 3 4 12, উপরে গুণ করলে 4 1 4ই হবে, ওই জন্য 1 থাকলে দেখার দরকার হয় না, আর 3 4 12, এই আসলো রেশিও। টোটাল মান এলো কত ভাই, 13। তো আমাদের হিসাবে আসছে 13, আর অঙ্কে বলছে কত, সেটা 15,600, তাহলে 13 মানেই এইটা, মোট মান 13 মানেই 15,600। বৃহত্তম লভ্যাংশ কোনটা দেখতে পাচ্ছি, 6, তাহলে 6 এর ভ্যালুটা কত চেয়েছে, 13 তে যদি কাটি, 13 কে 13, 15 হতে 2 বাকি মানে 26, 15 দিয়ে 13 দিয়ে 26, তাহলে 1200, তাহলে 6 12 কত হয়ে যাবে ভাই, 6 12 72 আর 2 শূন্য, তাহলে 7,200 টাকা অ্যান্সার, অপশন নাম্বার ডি। নেক্সটটা দেখে নেব আমরা। নেক্সটটা কি বলে, 23 নম্বরের পেজে 5 9, দেখো ডিফারেন্স প্রত্যেকের সেম, তো ডিফারেন্স যখন সেম থাকবে তখন দেখো 20টি পদ, আর লাস্ট পদটা কত হবে, দেখো তোমরা একটা জিনিস খেয়াল করলে, প্রথম পদটা যখন দেখছো, দেখো 4 এর ডিফারেন্স যখন 4 দিয়ে ভাগ করবে, তাহলে কত হচ্ছে, 4 অক্ষে 4 + 1, তাহলে প্রথম সংখ্যা মানে গুণ করলে সেটার সঙ্গে, এখানে দেখো দ্বিতীয় সংখ্যা মানে কি, 4 2 8, মানে দ্বিতীয় সংখ্যা মানে 2 গুণ হচ্ছে +1, তৃতীয় দেখো 3 4 12 +1, 4টা সংখ্যা, তাহলে বুঝে গেলাম যে 20টি পদ মানে কত হবে, 20 × 4 + 1 করবো, তাহলে শেষ সংখ্যা পেয়ে যাও, শেষ সংখ্যা কত আমার, 81। তাহলে প্রথম সংখ্যা 5, শেষ সংখ্যা 81, আর যখন এদের ডিফারেন্সটা সেম থাকবে, তখন ফরম্যাট বলছে কি যোগফলের, যে
লাস্ট সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 ইন্টু n, মানে যতগুলো পদ, এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে এখানে যদি করি আমরা, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কত ভাই, এটা দিয়ে কাটলে 10 হয়ে যাবে। তাহলে এখানে কত আসছে, 81 প্লাস 5 হয়ে যাবে 86 ইন্টু 10 করলে হয়ে যাবে কত, 860। সিম্পল, অপশন সি। ঠিক আছে, নেক্সট 15 এবং 24-এর তৃতীয় সমানুপাত। তৃতীয় সমানুপাত মানে কি বলতো, তৃতীয় সমানুপাতে যারা জানো না, a বাই বি ইকুয়াল টু বি বাই সি, a ইকুয়াল টু, এটা মানে a বাই বি ইকুয়াল টু বি বাই সি। হ্যাঁ, এটা হয় ফরম্যাট। তাহলে প্রথম মানে কি a, 15 বাই বি মানে 24 ইকুয়ালস টু বি মানে 24, সির ভ্যালু বাটা বের করতে বলেছে। কাটাকুটি যতটুকু করা যায়, 3 5 15 ভাই, 3 8 24। ঠিক আছে, তো যাই হোক, এখানে যদি কাটি, তাহলে এখানে কাটলাম যখন, এখানে কত আসছে, তাহলে এখানে আসে দেখো 5c, 5c ইকুয়াল টু কত, গুণ করলে 192। আর তাই যদি করি c ইকুয়াল টু কত হয়ে যাবে, 192/5। 192/5 মানে কত হয়ে যাবে, এইটা হয়ে যাবে অ্যান্সার 38 পূর্ণ 2/5, অপশন এটা ভাগ করলে। নেক্সট, দুটি সংখ্যার যোগফল 72, সংখ্যাগুলি 3:5 অনুপাতে থাকলে, কিচ্ছু না, যখনই যোগফল বিয়োগফল থাকবে সংখ্যাগুলো যোগফল করো। সংখ্যাগুলোর যোগফল কত দেখতে পাচ্ছি, অনুপাতের যোগফল 8, অঙ্কে সেটা কত বলছে ভাই, 72 বলছে। কত গুণ বেশি, 9 গুণ বেশি। অ্যান্সার কি চেয়েছে, এদের পার্থক্য, ধনাত্মক পার্থক্য মানে বড়টার থেকে ছোট। ঠিক আছে, তাহলে বড়টার থেকে ছোটর ভ্যালু কত দেখতে পাচ্ছি, 2। তো আমাদের আনুপাতিক থেকে 2 গুণ বেশি, তাহলে 9 দুগুণে কত হবে, 18 হবে। অপশন এই, ওইটা ভাববে কেন, ওটা ভাববে না, যদি বড় সংখ্যা হয় তখন গুণ করতে টাইম লেগে যাবে অর্ণব। ভেবে নেবে ডিফারেন্স কত আছে, যোগ বিয়োগের ক্ষেত্রে কোনো আমার এক্সপেক্ট দেখার দরকার নেই। 5 3 8 মানে 72 বলেছে, 9 গুণ বেশি, তোর বিয়োগফল বলেছে মানে কি, 5 থেকে 3 বাদে 2, 2 এর ভ্যালু কত হয়ে যাবে, 9 দুগুণ 18 হয়ে যাবে। নেক্সট, এটা দেখো কত আসে দেখা যাক। দেখো প্রথমে পার্ট পার্ট করবে ভাই, এটার ক্যালকুলেশনটা আগে করো, ব্র্যাকেটে করলে কত আসবে দেখো, এটা কত হয়ে যাবে, 4 দুগুণে 8 1 9/2 হয়ে যাচ্ছে, মাইনাস 3 3 9 আর 10/3 আসে। তো এদের এলসিএম কত হবে, 6 হয়ে যাচ্ছে। এলসিএম ব্রাদার কত হলো, 6 হয়ে গেল। পরস্পর মৌলিক সংখ্যা মানে দেখো, এখানে কত, 3 নং 27 হয়ে যাবে, আর এখানে 3 দিয়ে ভাগ করে 6 কে 3 দুগুণে 6, তাহলে এখানে 20 হয়ে যাবে। আলটিমেটলি এটা ক্যালকুলেশন করে কত পেলে ভাই, 7/6। তার সঙ্গে আবার 1/3 গুণ আছে, কি আছে, 1/3 গুণ আছে, তাহলে 1/3 গুণ আছে মানে গুণটাকে আগে করব। 1/3/7/6 মানে কত এলো, 7/18 এলো। ক্লিয়ার করতে পেরেছি এই পর্যন্ত? তাহলে এই পর্যন্ত ক্যালকুলেশন করে 7/18। এবার এটাকে আমরা করব 3 দুগুণে 6 আর 2 কত, 8/3, তাই তো। এটা একটা পার্ট করে ফেললাম, এই পর্যন্ত করে পেলাম 7/18। এবার কত রয়েছে এখানে, 8/3 এলো। 8/3 মাইনাস 7/18। এবার 3 আর 18 এলসিএম কত হবে, তুমি বলে দাদা, সোজা 18 এলসিএম হয়ে যাবে। তা 18 যদি এলসিএম হয়, 3 এর সঙ্গে কত গুণ করলে 18, 6 গুণ করলে, তাহলে এখানে কত হবে, 6 8 48 মাইনাস এখানে 8, দেখো 18 আছে, তাহলে 18 আছে যখন, আর দেখার দরকার নেই, 7 হয়ে যাবে। তো 48 থেকে 7 বাদ দিলে কত হবে ভাই, 41/18, এটা পেলাম। তাহলে এইবার এইটা ভাগ করবো, এটা করলে কত হবে, 3 4 12 আর 1 13/3। এবার এই মানটুকু পেলাম এইটা, তার আগে ভাগ চিহ্ন, ভাগ চিহ্ন থাকলে উল্টে যাবে, কত হয়ে যাবে, 18/41। 3 6 18। তো একটা মাত্র অপশনে নিচে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি, এটাই অ্যান্সার, আর দেখার দরকার নেই। কারণ দেখো 6 13 কত হবে, 78, 78কে 41 দিয়ে ভাগ করে দেখো, ওটাই আসবে। ঠিক আছে, তাহলে 1 পূর্ণ 37/41 আনসার। কারণ 48 হচ্ছে 41, 78 হতে 37 বাকি, তাই না? তাহলে 1 পূর্ণ 37/41। এইগুলো এইভাবে পাট পাট করে করবে, ভুল হবে না, পরীক্ষায় কিন্তু আসবে। 78 কিলোমিটার ঘন্টা গতিবেগে চলা একটি ট্রেন 45 সেকেন্ডে একটি টানেল অতিক্রম করলো। আচ্ছা, টানেল যখন অতিক্রম করলো, ট্রেন তার নিজের দৈর্ঘ্য গেল প্লাস টানেল দৈর্ঘ্য যায়, এবং একই দিকে 6 কিলোমিটার ঘন্টা গতিবেগে ধাবমান একজন মানুষকে 15 সেকেন্ডে অতিক্রম করলো। এবার দেখো, এবার মানুষকে অতিক্রম করা মানে কি, ট্রেন তার জাস্ট নিজের দৈর্ঘ্যটা গেছে। অ্যান্সার কি চাইছে, টানেলের দৈর্ঘ্য কত। সিম্পল ভাই, প্রথমে আমরা মোট দৈর্ঘ্যটা বের করবো, টানেল প্লাস ট্রেনের দৈর্ঘ্যটা, সেখান থেকে আমরা ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দেবো। তো প্রথম আমরা টানেল প্লাস ওটা বের করে নিই।
তো দেখো 78 কে আমরা মিটার পার সেকেন্ডে দেবো, কারণ অ্যান্সার মিটারে আছে আর এটা সেকেন্ডে আছে। মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে আমরা 5/18 দিয়ে গুণ করলাম। ওকে, এবার তার সঙ্গে যখন টাইম গুণ করবো কি পাবো? স্পিডের সঙ্গে টাইম গুণ করলে আমরা ডিস্টেন্স পেয়ে যাবো, মোট ডিস্টেন্স। ওকে, ভেরি গুড ভাই। তাহলে এখানে আমরা 9 2 18 করলাম, আর এদিকে 5 9 45 করলাম, আর এখানে 2 যদি আমরা কাটি 39 আসবে। 39 2 78 হয়। তো 5 5 25, 25 39 কত হবে? ভেরি গুড ভাই, তোমরা জানো হয়তো যে কত হয়ে যাবে, 975 হয়ে যাবে। কি করে করতে হয় শিখিয়েছি এর আগে, 25 বিভাগ দিতে, এখন আর শেখাচ্ছি না, মানে গুণ করার সিস্টেম। তো 39 গুণ 25 মানে কত হয়ে গেল? 975। ভেরি গুড। এটা কি আসলো? ট্রেন প্লাস টানেলের দৈর্ঘ্য। এবার ট্রেনের দৈর্ঘ্যটা বের করার ফরম্যাট কি বলছে, যে মানুষ অতিক্রম করলে। দেখো মানুষটা কিন্তু একই দিকে যাচ্ছে, যখন একই দিকে আছে, দুইজনের গতিবেগ যখন একই দিকে থাকবে তখন বিয়োগ হবে। 78 মাইনাস 6 করলে কত হয় ভাই? 72 হয়। একই দিকে মানে বিয়োগ হয়, আর উল্টো দিকে বলে যোগ করতাম। তো এটা কি আসলো? মিটার পার সেকেন্ড করতে হবে, করলে কত হবে? আমরা 5/18 দিয়ে গুণ করব। এইবার দেখো এইটা কিন্তু অতিক্রম করেছে কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। আর এইটাই কার দূরত্ব? ট্রেনের দূরত্ব, কারণ মানুষের তো দূরত্ব নেই এক্ষেত্রে। ব্যাস, তাহলে 4/18 কত হয়ে যাবে? 72। তাই 4 5 20 গুণ 15 মানে 300। তাহলে মোট ডিস্টেন্স ছিল টানেল প্লাস ট্রেনের দৈর্ঘ্য 975, সেখান থেকে জাস্ট ট্রেনের দৈর্ঘ্য পেলাম 300। 975 থেকে 300 যদি বাদ দিই, মানে ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিই, টানেলের দৈর্ঘ্যটা পড়ে থাকবে সিম্পলি। তাহলে বিয়োগ করলে 675 অপশন। একদম পাটলি করবে, অঙ্ক ইজি হয়। নেক্সট 28 এ বি এবং সি একটি কাজের জন্য 6500 টাকার চুক্তি স্বাক্ষর করেছে। এই 10 দিনের শেষে, বি 15 দিনের শেষে এবং সি 20 দিনের শেষে করতে পারে। তিনজন একত্রে কাজ করলে সেই কাজ কবে? তো তোমাদের আমি বলেছিলাম যেটা এফিসিয়েন্সির রেশিও আসে সেটাই আবার টাকার ভাগ করে নেওয়ার রেশিও, এটা বলেছিলাম তোমাদের। তাহলে 10 20 আর 15 এর এলসিএম 20, এলসিএম হয়ে যাবে 60। তাহলে এ 10 দিন, এ করেছে 15 দিন, এ করেছে কত? 20 দিন। তাহলে এদের যে এলসিএম করে এফিসিয়েন্সি রেশিও করি, ওটাই আবার টাকা রেশিও, সেম হয়। তাহলে এখানে 6 10 60 হয়ে যাবে, 4 15 60, 3 20 60। তাহলে এদের মোট টাকা রেশিও কত হলো? 4 3 7 আর 6 13। তো আমরা দেখতে পাচ্ছি 13। ওকে, অঙ্কে সেটা কত বলছে? 6500 টাকা। অ্যান্সার কি চাইছে? বি কত? বি তো 4 পাচ্ছে, তাহলে 4 এর ভ্যালু চেয়েছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি 5 13 65 আর 2 শূন্য মানে 500। তাহলে 500 গুণ 4 মানে 2000 টাকা। অপশন সি। 29 নম্বর দাগের কোশ্চেন। রাজু 75 ঘন্টায় মানে 7.5 ঘন্টায় স্রোতের অনুকূলে 150 কিলোমিটার যায়। তোমাদের অলওয়েজ একটা কথা বলি, যখন নৌকা স্রোতের অঙ্ক আসবে কিলোমিটার পার আওয়ারে করে নেবে। তাহলে 150 কে যদি আমি 7.5 দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো এই পয়েন্টটা তুলে দাও, ইজি হয়ে যাবে। ওপরে 10 করে দিলাম, পয়েন্ট তুলে 75 2 কত হয়? 150 হয়। তাহলে 10 দুগুণে 20 কিলোমিটার পার আওয়ারে কার গতিবেগ? অনুকূলের গতিবেগ। ঠিক। এবার দেখো তুমি গেলে, অনুকূল মানে তুমি গেলে, এখানে অনুকূলে তুমি গেছো, আর আসছো যখন কিসে আসবে? তাহলে আসার সময় কিসে আসবে? অনুকূলে গেলে প্রতিকূলে ফিরবে। তাহলে অনুকূল থেকে প্রতিকূল যেতে গেলে, আচ্ছা অনুকূল থেকে প্রতিকূল যেতে গেলে আমরা কি করি? স্রোতকে দুবার মাইনাস করি, স্রোতকে 2বার মাইনাস করব। তাহলে প্রথমে 5 মাইনাস করবো, কত হবে? 15 হবে। তারপরে আবার 5 মাইনাস করলে আমরা পাবো প্রতিকূলের কত হবে? তাহলে 10 হয়ে যাবে। কত হবে? 10। কেন হয় বলতো? কারণ অনুকূল থেকে যখন স্রোত বাদ দিই আমরা কি পাবো? নৌকার গতিবেগ পাবো। আর নৌকার গতিবেগ থেকে যখন স্রোত বাদ দেবো তখন কি পাবো? প্রতিকূল। এই জন্যই অনুকূলের থেকে আমরা স্রোত ডবল বাদ দিই। ক্লিয়ার? একবার অ্যান্সার আসবে। এটা একদিন ক্লিয়ারও করেছিলাম, তো আজকে আবার বললাম সুবিধার্থে। নেক্সট কি বলেছে? একই সময়ে ফিরে আসার জন্য রাজুকে যে গতিবেগ, না না বাড়াতে হবে, কথা বলেছে যে গতিবেগে নৌকা চালাতে হবে বলেছে, বাড়াতে কোথায় বলেছে? আচ্ছা দেখে নিচ্ছি তোমরা যেটা বলছো। আই এম সরি ব্রাদার, এখানে দেখো একটা ক্লু আবার বলে দিয়েছে, তো তার জন্য একটু বুঝতে হবে যে এটা কিন্তু বলেনি যে হচ্ছে এটা কি প্রতিকূলে। আমি ভাবছিলাম প্রতিকূলে বলেছে, যাই হোক প্রতিকূলটা তোমাকে বাড়াতে হবে। এক্ষেত্রে কি করতে হবে? বাড়াতে হবে। দেখো 75, দেখো 7.5 ঘন্টায় স্রোতের অনুকূলে 150 কিলোমিটার যেতে পারে। তো এটা প্রতিকূল অনুকূল কোনো বিষয় না, দেখে নাও বিষয়টা। 20 কিলোমিটার পার আওয়ার। ওকে, 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছ, একই সময় ফিরে আসার জন্য রাজুকে যে গতিবেগে নৌকা চালাতে হবে, তার মানে এখানে নৌকার গতিবেগটাই হবে। হ্যাঁ, তো নৌকাটা কতটা স্পিডে তোমাকে চালাতে হবে কি বলতে চাইছি? দেখো সময় কিন্তু ফিক্স। সময় যখন ফিক্স থাকবে তাহলে এই যে 5 কিলোমিটার কে বাড়া দেবে? স্রোত বাড়া দেবে।
তাহলে 20 কিলোমিটার/আওয়ারে যখন তুমি কোনো স্রোত যখন ছিল না, মাথায় রাখবে কি অনুকূল মানে স্রোত তোমাকে হেল্প করছিল, কি স্রোত হেল্প করছিল, কিন্তু এবার যখন স্রোত তোমাকে হেল্প করবে না, স্রোতের বেগ যখন 5 কিলোমিটার/ঘন্টা, একই সময় ফিরে আসার জন্য তোমাকে কিন্তু আরো ওই 5 কিলোমিটার এক্সট্রা তোমাকে গতিবেগ বাড়াতে হবে। কারণ কি 5 কিলোমিটার গতিবেগ যদি না বাড়াও সেক্ষেত্রে কিন্তু তোমার আসতে পারবে না। তাহলে এর আনসার হয়ে যাবে কত, এইটা হয়ে যাবে। ঠিক আছে, 5 কিলোমিটার গতি কেন বাড়াতে হবে, কারণ স্রোতে, হ্যাঁ বলো। ওটা 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 প্রতিকূলের গতিবেগ যদি চাইতো, ওটা যদি তোমার প্রতিকূলের গতিবেগ কত চাইতো সেই অঙ্কটা। হুম, এখানে প্রতিকূলের গতিবেগ বলেনি ভাই, এটা বলেছে একটা জায়গায় গেছো সেখান থেকে আবার তোমাকে একই টাইমে ফিরতে হবে, কিন্তু স্রোত তোমাকে আবার 5 কিলোমিটার করে বাধা দেবে। তাহলে স্রোত যে 5 কিলোমিটার করে বাধা দেবে তার মানে তোমার বেগটা যে বেগে তুমি যাচ্ছ তার থেকে তোমার এক্সট্রা 5 কিলোমিটার গতিবেগ কিন্তু তোমাকে যেতে হবে। বুঝতে পেরেছো? তবেই তো তুমি স্রোতের সঙ্গে পাঙ্গা নিতে পারবে আর সময়টা একই থাকবে। তাই অ্যান্সার 25। আর যদি বলতে এখানে স্রোতের প্রতিকূল তাহলে মানে তাহলে অ্যান্সার কিন্তু 10 আসতো, তো আমি এটা খেয়াল করি, আই এম সরি ব্রাদার। নেক্সট, এবার এখানে দেখো কি বলছে, রুট এইটা বলছে, তো আমরা সবাই জানি এখানে 4টে সংখ্যার আসে মানে এবার দুটো সংখ্যার আগে দশমিক হয়ে যাবে। ওকে, তো 64, তো কত হয়ে যায়, দুটো সংখ্যা মানে 8-এর আগে হয়ে যাবে, তো দুটো শূন্য মানে একটা শূন্য হয়ে গেল, দুটো শূন্য মানে একটা শূন্য হয়ে গেল। 8 64 কার হয়, রুট 64 রুট 8 হয়, তাহলে 0.08, 4টার আগে ছিল এবার দুটোর আগে হবে। এবার এখানে দেখো দুটোর আগে মানে এবার একটার আগে হবে, 225 কার রুট 15, তাহলে 1.5 লিখবো। আর এখানে দেখো এটা কার, 17, এবার দুটোর আগে মানে এবার একটার আগে হয়ে যাবে, 1.7 হয়ে যাবে। অ্যাড করো, তো এখানে 8, এখানে 7 5 12, আচ্ছা 7 5 12, আদার হইলো 1 1 আর 1 2 আর 3, 3.28 অ্যান্সার অপশন নাম্বার 8। এই ছিল মানে অঙ্ক, আজ খতম কাহানি। তো এই ছিল তোমাদের 30টি অঙ্কের ম্যাথের সলিউশন। আচ্ছা রিজনিং এ বেঁধেছিল তোমাদের, রিজনিং প্রবলেম হয়েছিল?